বহুল প্রতীক্ষার পরে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, ওয়ামিকা গাব্বি ও রাজপাল ইয়াদব অভিনীত ভূত বাংলা মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি একটি হরর কমেডি ফ্যান্টাসি মুভি। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে একটা গ্রাম দেখানো হয়। গ্রামটার নাম মংলাপুর। এখানে 4 জন ছেলে ঘোরার জন্য আসে। ওরা এসেছিল রাত্রেবেলাতে ঘুরতে। আসলে বলা যায় যে ওরা এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছিল। গ্রামের মধ্যে দিয়ে ওরা হাঁটতে থাকলে হঠাৎ করেই তারা দেখতে পায় সামনে একটা চিতা জ্বলছে। এই গ্রামের সম্পর্কে আবার ওরা অনেক কিছুই শুনে এসেছিল। ওরা খেয়াল করে দেখতে পায় চিতাটার পাশে একজন লোক বসে আছে। তখন ওই লোকটার কাছে গিয়ে ওরা 4 জন জিজ্ঞেস করে, এই গ্রামটা সম্পর্কে আপনি কি কি জানেন, আমাদেরকে কি একটু বলতে পারেন? তারপর ওই গ্রামটা সম্পর্কে বলতে শুরু করে সেই লোকটা, যে কেন এই গ্রামটাকে শাপিত বলা হয়। অনেক দিন আগে কয়েকজন লোক কয়েকটা নতুন বউ নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। ওদের এয়ারপোর্টে পৌঁছাতে খুব একটা সময় নেই, এর জন্য ওরা মংলাপুরের রাস্তাটা ধরে, কারণ এদিক দিয়ে একটু কাছে হয়। কিছুক্ষণ পরই দেখা যায় ওদের দিকে কেউ একজন নজর রাখছে। তার পরপরই একটা জন্তু অ্যাটাক করে বসে ওদের ওপর। সেখানে থাকা সকল ছেলেদেরকে মেরে ফেলে আর মেয়েদেরকে নিয়ে চলে যায় সেই জন্তুটা। সেটা দেখতে ছিল অনেকটা মানুষের মতো, আবার চামবাদুরও বলা যায়। আসলে এই জায়গাটা দিয়ে ওরা যখন আসবে বলে ভেবেছিল, তখন অনেকেই ওদেরকে ওয়ার্নিং দিয়েছিল যে এই রাস্তা দিয়ে নতুন বউ নিয়ে যাওয়া কোনোভাবেই ঠিক হবে না। কিন্তু অন্ধবিশ্বাসে না মেনে ওরা জিদ করে এই রাস্তা দিয়ে এসেছিল। এর জন্য সেদিন যে ওদের ওই নতুন বউগুলোর সাথে কি হয়েছিল এটা আর জানা যায়নি। কাহিনীটা শিফট হয়ে লন্ডন শহরটা দেখানো হয়। এই বাড়িতে বসবাস করত অর্জুন, মীরা এবং তার বাবা। আসলে অর্জুনের বাবা ছিল অনেক ধনী, আর অর্জুনের বোন মীরা একটা প্রেম করত। সে তাকেই বিয়ে করতে চাইত। ওর বয়ফ্রেন্ডের নাম ছিল রাহুল। রাহুলের পরিবার ছিল খুবই ধর্মভীরু। তারা সবসময় পূজাপাঠ নিয়েই ব্যস্ত থাকত। আসলে ওদের দুজনের বিয়ের জন্য দুই পরিবারই মেনে গিয়েছিল, কিন্তু রাহুলের পরিবারের একটা ডিমান্ড ছিল যে ভালো একটা জায়গা দেখে ওরা যেন বিয়ের মণ্ডপটা ঠিক করে। এরপর জানা যায় অর্জুন খুবই নাকারা টাইপের একজন মানুষ। সে কাজকর্ম খুব একটা করত না। সে ধার দেনা করে এটা ওটা করত, যদিও তার বাবা ছিল অনেক ধনী। কারণ যেহেতু সে কোনো কাজকর্ম করত না, এর জন্য তার বাবা তাকে তেমন একটা টাকা পয়সা দিত না। তবে একবার মীরার সাথে কথা বলার সময় বাবা ওকে বলেছিল, আগে তোর বিয়েটা হয়ে যাক, তারপর আমি ওর সকল দেনা পাওনা পরিশোধ করে দেব। যাই হোক না কেন, সে তো আমারই ছেলে। মীরার রাহুল মিলে ওদের বিয়ের জন্য অনেকগুলো মণ্ডপ দেখে, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না রাহুলের পরিবারের। তারপরও ওরা ওদের খোঁজাখুঁজি জারি রাখে। কিছুদিন এভাবে কাটার পরে হঠাৎ করেই মীরার বাবা যায় সিডনিতে তার এক ব্যবসায়িক কাজের জন্য। এদিকে ওর বাবা মেয়েটাকে যেসব কথাগুলো বলেছিল সেগুলো সে তার ভাই অর্জুনকে বলে দেয়, যে বাবা বলেছে আমার বিয়ের পরে তোর সকল দেনা পাওনা পরিশোধ করে দিবে। এই কথাটা শুনে আবার খুব খুশি হয়ে গিয়েছিল অর্জুন। এরপর কেটে যায় আরও কয়েকদিন। হঠাৎ করে একদিন এক উকিল আসে ওদের বাড়িতে। তারপর মীরাকে জানায়, আপনাদের নামে একটা প্রপার্টি আছে মংলাপুরে, সেটা বড় মাপের একটা মেনশন। তখন ওরা দুই ভাই বোনই তো কনফিউজড হয়ে যায়, কারণ ওরা জানতই না যে এত দূরেও ওদেরও প্রপার্টি আসছে। তারপর লয়ারটা তখন ওদের জানায়, আপনাদের মায়ের যিনি বাবা ছিলেন তারই হচ্ছে এই প্রপার্টিটা। ওনার মারা যাওয়ার পরে আপনাদের দুজনেরই হয়ে গেছে সেই বাংলোটা। তখন অর্জুন হঠাৎ করেই মীরাকে বলে, আমাদের যেহেতু এত বড় একটা মহল আছে, তো তোমাদের বিয়েটা ওখানে করলেই তো হয়। এটা শুনে মীরা বলে, ওই জায়গা সম্পর্কে তো আমরা কিছুই জানি না। তারপর ওদের ওই জায়গা সম্পর্কে জানার জন্য বাবাকে ওরা দুই ভাই বোন অনেকবার ফোন দেয়, কিন্তু ফোনটা কোনো একটা অজানা কারণে বাবা ধরছিল না। হয়তোবা তিনি অনেক ব্যস্ত ছিল বা নেটওয়ার্ক ইস্যু ছিল। তারপর অর্জুন ফটাফট প্লেনের টিকিট কেটে চলে আসে ইন্ডিয়া। এসে পৌঁছে মংলাপুরে। ওদের এই মহলটা অনেক দিন ধরেই পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল এই মহলটার। কিন্তু অর্জুন যখন মহলটার ভেতরে ঢুকে তখন দেখতে পায় ভেতরের অবস্থা মোটামুটি ঠিকঠাকই আছে। তারপর সেই মহলটার কেয়ারটেকারটার সাথে দেখা করে এবং তাকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব লোক লাগাও এবং এটা রেনোভেশনের কাজ শুরু করে দাও। কিন্তু এই কথাটা শুনে কেন জানি খানিকটা ভয় পেয়ে গিয়েছিল সেই কেয়ারটেকারটা। তখন তিনি জানায়, তোমার নানা ওই মহলটায় থাকতো না। তিনি একটা রুমের মধ্যে পূজা পাঠ করত, তারপরে যাওয়ার আগে সেটা বন্ধ করেই চলে যেত, অন্য একটা জায়গায় তিনি থাকতো। তো তোমাদের এই জিনিসটা মানা উচিত, কারণ এখানে হয়তো বা এমন একটা জিনিস রয়েছে যেটা খালি চোখে দেখা যায় না। তবে এসব কথা যেন কোনোটাই কান দিয়ে ঢুকছিল না অর্জুনের। সে তার বোনের বিয়েটা এই মহলেই দিতে চাইছিল। এরপর অর্জুন একটা ওয়েডিং প্ল্যানারকেও খুঁজে বের করে। ওনার নাম যজ্ঞু। তিনি ওর বোনের বিয়ের সকল ব্যাপার স্যাপার দেখবেন। এই কথাটা যখন আবার কেয়ারটেকারটা জানতে পারে তখন অনেক ভয় পেয়ে যায়, আর ওকে এসে বলে, এই গ্রামের কোনো মেয়েরই বিয়ে হয় না,
কারণ কথিত আছে যে এই গ্রামের একটা দানব রয়েছে যেটা নববিবাহিত কোনো বধূকে এই গ্রামে দেখলেই তাকে উঠিয়ে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। তখন অর্জুন কেয়ারটেকারটাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার কথাগুলো যে বলছেন এর পেছনে কি কোনো রহস্য রয়েছে? যদি থাকে তাহলে সেটা আমাকে বলুন। এরপর ওকে একটা গল্প বলতে শুরু করে কেয়ারটেকার। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখনকার সময়ে অসুরের একটা মেয়ে ছিল যিনি কিনা একটা দেবতাকে ভালোবেসে ফেলে। সে অবশ্যই অসুর কন্যাকেও ভালোবাসে। এরপর তারা দুজনে বিয়েও করে নেয়। তবে দেবতা সমাজে কেউই ব্যাপারটা মেনে নেয় না এবং ওকে বের করে দেয় দেবতা সমাজ থেকে। ততদিন অবশ্য অসুরের মেয়ের একটা বাচ্চাও হয়ে গিয়েছিল, কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারে না সেই সকল দেবতারা এবং তাকে প্রচণ্ড প্রহার করে। এরপর সেই বাচ্চার মা ওকে অন্ধকারের দেবতার কাছে নিয়ে যায়। তখন তিনি ওই বাচ্চাটাকে চামবাদুরদের সাথে লুকিয়ে রেখেছিল। তারপর থেকে ওই বাচ্চাটা বাদুরদের সাথেই বড় হতে শুরু করে। ওই সময় থেকে সেই বাচ্চাটা দেবতাদের দেখতে পারত না এবং তাদের উপরে তার প্রচণ্ড রাগ ছিল, কারণ তার মাকে বের করে দেওয়া হয়েছিল ওই জায়গা থেকে এবং সেই বাচ্চাটার ওপর অত্যাচার করেছিল দেবতারা। তখন ওই বাচ্চাটা একদিন ধ্যান করতে বসার শিবের সঙ্গে কানেক্টেড হয়। তখন শিব ওকে একটা বরদান দেয়, তুই শুধু মারা যাবি তোর নিজের হাতে বা তোর পরিবারের কেউই তোকে মারতে পারবে। এটা শুনে তারা অনেক বেশি হিংস্র হয়ে পড়ে ওই ছেলেটা। তারপর থেকে সে দেবতাদের উপর হামলা করতে শুরু করে। অনেকবার হামলা করার পরে এতদিনে দেবতারা বুঝে গিয়েছিল যে তাকে কোনোভাবেই কিছু করতে পারবে না ওরা। এর জন্য সবাই মিলে চলে আসে বিষ্ণুর কাছে। তখন তিনি একটা অবতারের জন্ম দেয়। সেই দেবীর মধ্যে বিদ্যুতের শক্তিও তিনি দিয়ে দিয়েছিলেন। সেই এখন বধূসুরকে মারতে পারত। তারপর যখন বধূসুরের সামনে আসে সেই মেয়েটা, তখন ওকে দেখে তো একদম পাগল প্রায় অবস্থা হয়ে যায় বধূসুরের। ঠিক এ কারণেই সেই দেবও ওর সাথে প্রেমের নাটক করে আর ওকে বলে, তুমি আর আমি একসাথে তখনই হতে পারবো যখন তুমি আমাকে বিয়ে করবে। এটা শুনে রাজি হয়ে যায় বধূসুর আর ওকে বিয়ে করে নেয়। তারপর যখনই দেবীর কাছে আসে সে, সাথে সাথেই ওই দেবীটা তার হাতের খঞ্জরটি বধূসুরের বুকের ভেতরে ঢুকিয়ে দেয় আর মেরে ফেলে বধূসুরকে। ওপর থেকে ওর বডিটা নিচে পড়ে গিয়েছিল আর সেখানে একটা মন্দির বানানো হয়ে যায়। সেই মন্দিরে আবার চলে আসে কয়েকজন পূজারী বধূসুরকে আবারও জীবিত করার জন্য। ওর বডিটা তো মারা গিয়েছিল, কিন্তু ওর আত্মাটা এখনও জীবিত ছিল। এই ব্যাপারটা দেখে সেই দেবীটাও সেখানেই সমাধিত হয়ে যায় এবং একটা গাছে রূপান্তর নেয়, যেন এখান থেকে বধূসুর কোনো দিনও বেরোতে না পারে। কিন্তু তখন থেকেই বধূসুর এই পুরো গ্রামের ওপরে কার্স হয়েছিল। কোনো নতুন বউকে সে জীবিত রাখত না, কারণ নতুন বউই তাকে ধোঁকা দিয়েছিল। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। এই গল্পটা শুনে অর্জুন তো খানিকটা থতবত খেয়ে যায়। তারপর কেয়ারটেকারটাকে জিজ্ঞেস করে, আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু তাহলে এই গ্রামে যে এত বউ, এগুলো কোথা থেকে আসলো? ওরা তো ঘোরাঘুরি করছে, ওদের তো কোনো সমস্যা হচ্ছে না। তখন কেয়ারটেকারটা জানায়, ওরা গঙ্গা নদীর ওপাশ থেকে বিয়ে করে তারপরে এপারে আসে, কারণ গঙ্গা নদীর এই পবিত্র পানিটা কোনোভাবেই পার করতে পারত না বধূসুর। এত কিছু শোনার পরে অর্জুন কোনোভাবেই তার ডিসিশনটা চেঞ্জ করতে চায় না আর তার বোনের বিয়েটা এই মহলেই দিতে চায়। অন্যদিকে প্রিয়া নামের একটা মেয়েকে দেখানো হয়। এই মেয়েটার প্রেমে আবার পড়ে গিয়েছিল অর্জুন। যখন অর্জুন ট্রেন দিয়ে আসতেছিল তখন এই ট্রেনটা থেকে পড়ে যাচ্ছিল প্রিয়া। ওকে বাঁচিয়েছিল অর্জুন। এরপরে ট্রেনের মধ্যে আস্তে আস্তে ওদের দুজনের একটা ভালো সম্পর্কও হয়ে যায়। আর অর্জুন তো প্রিয়ার জন্য একদম পাগল প্রায় হয়ে গিয়েছিল। দেখা যায় প্রিয়া চলে এসেছিল একটা পুলিশ স্টেশনে, কারণ কিছুদিন আগে যে নববিবাহিতা বউগুলো মারা গিয়েছিল তার মধ্যে একটা ছিল প্রিয়ার বোন। প্রিয়া আসলে পুলিশ স্টেশনে একটা মিসিং রিপোর্ট লেখাতে এসেছিল আর সে এটাও জানতে চাইছিল যে এই গ্রামটাতে হচ্ছে কি। এদিকে অর্জুন জাগ্গিকে বলে দেয় যে যত লোক প্রয়োজন এখানে তাড়াতাড়ি করে নিয়ে আসার, এই মহলটা রেনোভেশন করা শুরু করে দাও। জাগ্গিও ব্যাপারটা মেনে নিয়েছিল, কারণ সে তো অনেক অঙ্কের টাকা পাচ্ছিল। এজন্য প্রথমে সে তার ভাগিনাকে এখানে ডেকে আনে। ওর নাম বাল্লি। সে আসার পর থেকে বিভিন্ন ঝামেলা করতে শুরু করে এখানে। অর্জুনের সাথে ওর একদমই পড়তো না। অর্জুনের বিভিন্ন কাজকর্মে গিয়ে ঝামেলা করত বাল্লি, আর মেয়ে দেখলে তাদেরকে জ্বালাতন করতেই হবে বাল্লির। এইসব ব্যাপার স্যাপার নিয়ে সবসময় অর্জুনের সাথে তার ঝামেলা লেগেই থাকত। অর্জুন তখন বারবারই যজ্ঞকে বলতো, তোমার এই ভাগিনাটা কোনো কাজেরই না, ওকে আমার সামনে থেকে সরে যেতে বলো, নাহলে কিন্তু আমি যা তা করে ফেলবো। ওকে এখানে আনায় কাজ ভালো হওয়ার থেকে আরও খারাপই হয়েছিল বেশি। বাল্লি আসলে ছিল একজন ইলেকট্রিশিয়ান। সে নিজের কাজকর্ম তো ঠিকঠাকভাবে করতে পারতই না, আবার অন্যের কাজকর্মও নষ্ট করত। একবার সে ইলেকট্রিকের কাজ করছিল, তখন সেখানে শর্ট সার্কিট হয়ে যায়। অর্জুন যখন সেই সুইচটা দিতে গিয়েছিল তখন অনেক জোরে ঝাটকা লেগে যায় অর্জুনের। এটাতে প্রায় ওর হার্টবিট বন্ধই হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে অর্জুনের জ্ঞানটা যখন ফিরে তখনও দেখতে পায় ওকে সিপিআর দিচ্ছিল প্রিয়া। তখন প্রিয়া নিজের সম্পর্কে বলে, আমি আসলে একজন রাইটার, এই গ্রাম সম্পর্কে আমি একটা বই লিখতে এসেছি। বিভিন্ন অলৌকিক জায়গাগুলো ঘুরে আমি বিভিন্ন প্রকার বই লিখি। এরপর আমাকে সীতাপুরের উদ্দেশ্যে বের হতে হবে।
কারণ সেখানে গিয়ে আরেকটা ডকুমেন্টারি লিখতে হবে। তখন অর্জুন ওকে ইনভাইট করে তার বোনের বিয়েতে থাকার জন্য। সাথে সাথে তেমন কিছুই বলে না প্রিয়া। সেদিন রাত্রেবেলাতে বাল্লি এদিক ওদিকে ঘোরাঘুরি করছিল। তখন ওর সামনে অনেকগুলো চামবাদুর চলে আসে। তারপর সে ভালোভাবে খেয়াল করে দেখতে পায় বাদুরগুলো দিয়ে একটা মানুষের অবয়ব তৈরি হচ্ছিল। এই ব্যাপারটাতে সে অনেক ভয় পেয়ে যায়। সেখান থেকে পালাতে চাইলেও বাল্লি পালাতে পারে না। ওই অবয়বটার ভেতর থেকে কিছু একটা এসে বাল্লির ভেতরে ঢুকে যায়, ওকে পজেস্ট করে ফেলে। এরপর সে ঘুরতে থাকে এদিক ওদিকে। ব্যাপারটা আবার পাশ থেকেই খেয়াল করে অর্জুন। তখন বাল্লি একটা রুমের দরজা খোলে। অর্জুন মনে মনে ভাবছিল যে হয়তোবা কোনো মেয়েকে আবার জ্বালাতন করার জন্য এই কাজটা করতে চাচ্ছে বাল্লি। এজন্য অর্জুন তাড়াহুড়া করে চলে যায় যজ্ঞুর কাছে আর তাকে ডেকে নিয়ে এসে বলে, দেখো তোমার ভাগিনা আবারও কোনো মেয়ের পিছনে যাচ্ছে তাকে জ্বালাতন করার জন্য। তখন ওরা দুজনে মিলে বাল্লির পিছা করতে শুরু করে। কিছুক্ষণ পরে ওরা খেয়াল করে দেখতে পায় বাল্লি জঙ্গলের দিকেই যাচ্ছে। এরপর বাল্লি যায় ওই মন্দিরটার কাছে। আসলে এটা ছিল বাদুর মানবের সেই মন্দির। তখনই ওদের সেই গল্পের কথা মনে পড়ে। আসলে এই মন্দিরটা ছিল বধূসুরের, আর যে গাছটা ছিল ওটা হচ্ছে সেই দেবীটার। যখন ওরা তিনজন সেই মন্দিরের কাছে গিয়ে পৌঁছে তখনই বাল্লির ভ্রমটা ভেঙে যায়, আর সে অনেক জোরে চিৎকার করে বসে। তারপর সবাই ওখান থেকে পালাতে থাকে। তিনজন তিন দিকে পালাতে যায়। কিছুক্ষণ পর দেখা যায় অর্জুন আর বাল্লি তো চলে এসেছিল মহলে, কিন্তু একটা নালার মধ্যে পড়ে গিয়েছিল যজ্ঞু। এরপর থেকেই অর্জুন হ্যালোসিনেট করতে শুরু করে। সে এমন কিছু মানুষদেরকে দেখতে পেত যাদেরকে আর অন্য কেউই দেখতে পেত না। এই ব্যাপারটাতে অবশ্য তেমন একটা ধ্যান দেয় না অর্জুন। পরদিন সকালবেলাতেই অর্জুন চলে যায় মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। সেখানে গিয়ে আবার প্রিয়াকে দেখতে পায় অর্জুন। তারপর প্রিয়ার কাছে গিয়ে ওকে বলতে থাকে, বধূসুরের মন্দিরের কাছে গিয়েছিলাম, সেখানে আমি ওই দেবীর গাছটাও দেখেছি। এই কথাটা শুনে আবার খানিকটা খুশি হয়ে যায় প্রিয়া, কারণ সেই গ্রামটা নিয়ে বিভিন্ন রিসার্চ করছিল আর সেও পড়েছিল সেই মন্দির এবং ওই গাছটা সম্পর্কে। সে বুঝতে পারছিল যে এর সাথে ঘোরাঘুরি করলে হয়তো সে আরও বিশদ কিছু জানতে পারবে। এভাবে চলতে চলতে ওদের দুজনের মধ্যকার দূরত্ব কমতে থাকে। ওরা দুজনে একসাথে অনেক সময় কাটাতে শুরু করে। আলাদা আলাদা জায়গায় ঘুরতে শুরু করে, জঙ্গল নদী সব জায়গাতেই যেত ওরা দুজন। আর যেখানেই যেত সেখানে গিয়ে একটা করে ভিডিও বানাতো অর্জুন, কারণ সে এখানে এসেছিল কিছু সুন্দর মেমোরি ক্রিয়েট করার জন্য। ঘুরতে ঘুরতে একদিন ওরা দুজনে চলে এসেছিল বধূসুরের মন্দিরের কাছে। ওখানে গিয়ে খেয়াল করে দেখতে পায় বৃক্ষণের শাখা প্রশাখা দিয়ে বধূসুরের মন্দিরটা প্রায় পুরোপুরি ঢেকা। তারপর কিছুটা শাখা প্রশাখা সরিয়ে নেয় অর্জুন। সাথে সাথেই অনেকগুলো বাদুর ওর দিকে দিয়ে বেরিয়ে আসে। তখন প্রিয়া ওকে বলতে থাকে, রাত হয়ে যাচ্ছে, এখানে আমাদের থাকাটা একদমই উচিত নয়, কারণ রাতের বেলাতে বধূসুরের পাওয়ার অনেক গুণে বেড়ে যায়। এরপর ওরা দুজন ওখান থেকে প্রত্যান করে। রাত্রেবেলাতে অর্জুন তার বাবাকে কল দেয়। সে যেই মহলটাতে এসেছে এটা শোনার পরে তাকে অনেক কথা শোনায় ওর বাবা। কেন তুমি গিয়েছো মংলাপুরে? যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওখান থেকে চলে আসো। তখন অর্জুন বাবাকে বলে, বাবা তুমি একবার এখানে আসো তো, তারপর মহলটা দেখো এবং ডিসিশনটা তুমি নাও। এগুলো শুনে বাবা বলে, আচ্ছা আমি যাব, এখান থেকে সোজা তুই গীতাপুরে যাবি, তারপর ওখানে গিয়ে গুরুজির সাথে দেখা করে ওনাকে নিয়ে আসবে এই জায়গায়, তারপরে আমি সেখানে ঢুকবো। বাবার কথা মতো পরদিন সকালবেলাতেই অর্জুন চলে যায় সেই গুরুজির কাছে। সবকিছু শুনে গুরুজি জানায়, এখন তো আমি একটু ব্যস্ত আছি, আমি যেতে পারবো না, তবে তুমি চিন্তা করো না একদমই, আমার খুবই বিশ্বস্ত একটা লোক পাঠিয়ে দিচ্ছি তোমার সাথে। তারপর ওকে নিয়েই অর্জুন চলে আসে সেই মহলটাতে। তান্ত্রিকটা আসার পরেই কালো শক্তির আঁচ পেয়ে গিয়েছিল সে। সেই মহলে থাকা বন্ধ দরজাটা খুলতে গিয়ে একটা ঝাটকা লাগে ওর। তখন সেই তান্ত্রিকটা জানায়, সন্ধ্যা হওয়ার আগে আমাদের গীতাপুরে গিয়ে পৌঁছতে হবে, গুরুজির সাথে সবকিছু শেয়ার করতে হবে, না হলে অনেক বড় মাপের একটা অনর্থ হয়ে যাবে। এর জন্য এখান থেকে ওরা দুজনে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আসলে সন্ধ্যা লাগার আগেই ওরা ওখানে গিয়ে পৌঁছতে চাইছিল, কিন্তু সন্ধ্যা পার হয়ে যায় ওদের রাস্তাতেই। তখন ওই ভয়ঙ্কর মানব বাদুরটা বাইরে বেরিয়ে আসে আর ওদের উপরে অ্যাটাক করে বসে। তখন কোনোভাবে গাড়িটা থামিয়ে ফেলে অর্জুন আর বলে, পাশেই একটা শিবের মন্দির আছে, যদি আমরা সেই মন্দিরের ভেতরে ঢুকতে পারি তাহলে আমাদের কিছুই করতে পারবে না ওই বধূসুর। তখন যেহেতু আবার ওদের গাড়িটা চলছিল না, এর জন্য ওরা আবার দৌড়াতে থাকে সেই মন্দিরটার দিকে। অর্জুন তো সেই মন্দিরটার মধ্যে ঢুকে পড়ে, কিন্তু সেই তান্ত্রিকটা মন্দিরের ভেতরে ঢোকার আগে ওকে ধরে ফেলে বধূসুর। ওর গলাটাই কেটে ফেলে এবং মেরে ফেলে সেই তান্ত্রিকটাকে। বিভৎসভাবে ওকে মেরে ফেলেছিল বধূসুর। এই ব্যাপারটা দেখে অনেক ভয় পেয়ে যায় অর্জুন আর দৌড়াতে দৌড়াতে চলে আসে সেখানে। এসে দেখতে পায় সেখানের দরজাটা বন্ধ। সে খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে খুলতে পারছিল না। ততক্ষণে বধূসুরও কাছাকাছি প্রায় চলে এসেছিল। অর্জুনের তখন মনে পড়ে যায় গল্পটা। সেখান থেকে সে একটা জিনিস তো বুঝতে পেরেছিল যে আলো একদমই পছন্দ করত না বধূসুর। এর জন্য সে এক এক সময় এক একভাবে আলো বানাতে থাকে, কিন্তু তারপরেও যেন অন্ধকার ওর পিছাই ছাড়ছিল না।
কোনোভাবে ওখান থেকে আজকের মতো বেঁচে যায় অর্জুন তার গাড়ি নিয়ে পালাতে সক্ষম হয়, যদিও ওর মুখে একটা আঁচড় দিয়ে বসেছিল বধূসুর। পরদিন সকালবেলাতে অর্জুন যজ্ঞর কাছে গিয়ে ওকে বলে, আমার বিশ্বাস হয়ে গেছে বধূসুরের কাহিনীটা, আমার বোনের বিয়ে আমি এখানে আর কোনোভাবেই হতে দেব না। ওর কথা শুনে যজ্ঞ অবশ্য ব্যাপারটা বিশ্বাস করে নেয়, কারণ অর্জুনের মুখে বধূসুরের আঁচড়ের নিশানটা ছিল। ওরা দুজনে যখন কথাবার্তা বলছিল ততক্ষণে অবশ্য সেখানে চলে আসে রাহুল এবং মীরা। তারা বিয়ে করার জন্য এখানে এসে পৌঁছেছিল। ওদের সাথে রাহুলের প্রায় পুরো পরিবারই চলে এসেছিল, আর ওদের সাথে করে এনেছিল তাদের নিজস্ব পণ্ডিত যে তাদের বিয়েটা পড়াবে। তখন অর্জুন গিয়ে মীরাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে এখানে বিয়েটা না করলে হয় না, অন্য জায়গাতে গিয়ে এর থেকেও ভালো মহল ভাড়া করে তোকে বিয়েটা দিব। কিন্তু সেই পণ্ডিতটা বলে বসে, রাহুল এবং মীরার বিয়ে সম্পন্ন হয় তাহলে এই মহলেই হবে, আর যদি এই মহলে ওদের বিয়েটা পড়ানো না হয় তাহলে ওদের আর কোনোদিনও বিয়ে হবে না। পণ্ডিতের মুখে এসব কথা শুনে মীরাও তখন এখানেই বিয়ে করতে চাইছিল। এইসব কাহিনী শোনার পরে অর্জুন চুপ হয়ে যায়, আর এখানে যা যা ঘটছে সেগুলো কিছুই বলে না। ততক্ষণে দেখা যায় অর্জুনের বাবাও এখানে চলে এসেছিল। অর্জুন তো চিন্তায় পড়ে যায় যে কিভাবে বিয়েটা করা পসিবল। পরদিন সকালবেলাতেই অর্জুনের বাবাকে নিয়ে গীতা পড়ে চলে আসে গুরুজির সাথে দেখা করার জন্য। তখন গুরুজি বলতে থাকে, বধূসুর কিন্তু আজাদ হয়ে যাবে যদি 12 জন সদ্য বিবাহিতা মেয়ের বলি পেয়ে যায় সে। এখন পর্যন্ত 11টা সদ্য বিবাহিত মেয়ের বলি নিয়ে ফেলেছে, আর প্রয়োজন শুধুমাত্র একটা বলি। তোমার বোনের বিয়ের মুহূর্তটা করা হয়েছে রাত্রেবেলাতে, কিন্তু যদি আমরা দুপুরের আগে তোমার বোনের বিয়েটা সম্পন্ন করতে পারি তাহলে ওদেরকে গঙ্গার ওপারে নিয়ে গিয়ে রাখা পসিবল, আর তখন বধূসদনর আর কিছুই করতে পারবে না। তো আমাদের এটাই করা উচিত। এগুলো শুনে অর্জুন এবং অর্জুনের বাবা দুজনেই মেনে নেয় ব্যাপারটা। তখন গুরুজি আরও বলে, তোমার দাদা যে কামরাটায় পুজো করতো সেই কামরাটাই তোমাকে পুজো করতে হবে অর্জুন। এটা শুনে অর্জুন বলে, ওই কামরাটার চাবি তো আমার কাছে নেই। তখন খোঁজবাজ করে জানতে পারে দাদা অন্য যে ঘরটিতে ছিল সেখানেই আছে চাবিটা। সেখানে যখন অর্জুন চাবিটা আনতে যায় তখন সেখানে থাকা লোকটা কোনোভাবেই ওকে চাবিটা দিতে চাইছিল না। অর্জুন এবং ওর মধ্যে খানিকটা হাতাহাতি হয়ে যায়। তারপর ভেতর থেকে একটা গুলির আওয়াজ আসে। ততক্ষণে অর্জুনের বাবাও ভেতরে চলে এসেছিল। দেখা যায় অর্জুনের দাদা এখনও বেঁচে আছে। তখন তিনি বলতে থাকে, তোদের কারো জীবনেরই পরোয়া নেই আমার কাছে, আমার ছেলের জীবনের মূল্য সবচেয়ে বেশি আমার কাছে। কিন্তু দাদা যে এখনও জীবিত আছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না অর্জুন। এখানে কি হচ্ছে জানার জন্য অর্জুন আবারও চলে আসে গুরুজির কাছে, আর বারবার গুরুজিকে বিভিন্ন প্রশ্ন করছিল। তখন এক পর্যায়ে গুরুজি অর্জুনের বাবাকে বলে, আসল সত্যটা কি হয়েছে সেটা এখন ওকে বলে দেওয়াটাই ভালো। বাসুদেব তখন যেটা বলে সেটা অর্জুনের হুঁশি উড়িয়ে দিয়েছিল, তুমি আসলে আমার নিজের ছেলে নও। আসলে অর্জুনের দাদা যে পরিবার থেকে বিলং করত তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যেই বধূসুর যেন জেগে না উঠতে পারে, এর জন্য তারা সবসময় পুজো পাঠ করত। ওনার আবার 2 জন শিষ্য ছিল, একজনের নাম বাসুদেব আর আরেকজনের নাম মাধব। এই 2 জনের মধ্যে মাধব ছিল তার নিজের ছেলে, আর বাসুদেব হচ্ছে তার শিষ্য। কিছুদিন পরে ওখানে যশোদা নামের একটা মেয়ে আসে, সে বাচ্চাদেরকে ডান্স শেখাতো। বাসুদেবকে দেখেই ভালোবেসে ফেলেছিল যশোদা। ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসে। তবে এইদিকে মাধবও ভালোবাসত যশোদাকে। একদিন যখন ওরা পূজাপাঠ করছিল তখন নিজের অজান্তেই ভুল করে ফেলেছিল মাধব। এটাতে ওকে অনেক করে কথা শোনায় গুরুজি, আর এই ব্যাপারটা দেখে খানিকটা হেসে উঠেছিল যশোদা। এটাতে আবার খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল মাধব। তারপর একদিন আবার ওরা 3 জনে যায় সেই রুমটার মধ্যে যেখানে ওরা সবসময় পুজো করত। তখন সেখানে গিয়ে গুরুজি ওদের দুজনকে বলে, যদি এখান থেকে মধুসূরকে কেউ মুক্ত করে দেয় তাহলে তার অনেকগুলো ইচ্ছা পূরণ হবে, কিন্তু পুরো পৃথিবীতে শুরু হয়ে যাবে ধ্বংসলীলা। আবার এখানে এসে যদি মন্ত্র ভুল পড়া হয় তাহলে এখান থেকে মুক্তি পেয়ে যেতে পারে বধূসুর, আর পুরো পৃথিবীটা হয়ে যাবে তখন জাহান্নাম। এরপর কেটে যায় কিছুদিন। ওই মহলটাতে একটা ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছিল। সেখানে দুষ্যন্ত অ্যানাউন্স করে যে তার শিষ্য বাসুদেবের সঙ্গে যশোদার বিয়েটা দিয়ে দিবে সে। যেহেতু তারা দুজনেই একে অপরকে ভালোবাসত এর জন্য ওদের দুজনের বিয়ে দিয়ে দেওয়াটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে করছিল তিনি। কিন্তু এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না মাধব। অনেক রাগান্বিত হয়ে মাধব চলে যায় সেই কামরাটাতে বধূসুরকে আজাদ করে দেওয়ার জন্য, কারণ যদি সে এই কাজটা করে তাহলে তার সকল উইশই পূরণ হয়ে যাবে। তারপরে সে অনেক চিন্তাভাবনা করে বধূসুরকে আজাদ করতে যাবে, ঠিক তখনই সেখানে দোষান্ত চলে আসে আর ওকে বলতে থাকে, তোর কি চাই, তোর যেটা প্রয়োজন আমি তোকে সেটা দিব, তুই শুধু একবার বল, কিন্তু তুই এই কাজটা কোনোভাবেই করিস না। তখন মাধব বলে, আমার যশোদাকে লাগবে। অন্য কোনো উপায় না থাকে এই ব্যাপারটাতেও মেনে যায় গুরুজি। তখন তিনি এসে বাসুদেবকে বলে এই ব্যাপারটা, এতদিনে তো তোকে আমি অনেক কিছুই শিখিয়েছি, কিন্তু তোর থেকে তো আমি কোনো গুরু দক্ষিণা চাইনি।
কিন্তু আজকে গুরুদক্ষিণা হিসেবে তোর প্রেমিকাটাকে তুই আমাকে দিয়ে দে। সব ব্যাপার স্যাপার বুঝতে পেরে বাসুদেব আর না করতে পারে না ওর গুরুজিকে। তখন সে চলে যায় যশোদার কাছে আর ওকে বলে, আসলে আমি তোমাকে কখনো ভালোই বাসিনি, তোমার শরীরকে ভালোবেসেছিলাম আমি। এখন আর তোমাকে আমি বিয়ে করতে পারবো না, কারণ তোমাকে আমার ভালো লাগে না। এই ব্যাপারটা শুনে তো অনেক কান্নাকাটি করতে থাকে যশোদা। তার পরপরই সেখানে চলে আসে দুশান্ত আর ওকে বলে, এখন তো তোমার বিয়ের ডেটও ফিক্স হয়ে গেছে। যদি বিয়েটা না হয় তাহলে তোমার অনেক দুর্নাম হবে, সাথে তোমার পরিবারের মানুষও কারো কাছে আর মুখ দেখাতে পারবে না। তো তুমি আমার ছেলে মাধবকে বিয়ে করে নাও, এটাই তোমার জন্য ভালো হবে। তখন আর অন্য কোনো উপায় না থাকায় যশোদা রাজি হয়ে যায় মাধবকে বিয়ে করার জন্য। পূর্বের যে ডেটটা ফিক্স করা হয়েছিল সেই ডেটেই ওদের দুজনের বিয়েটা সম্পন্ন হয়। ওদের বিয়েটা হওয়ার পর হঠাৎ করে একটা রাত্রেবেলাতে দেখা যায় মাধব উঠে চলে আসে। সেখান থেকে সোজা মহলে এসে পৌঁছে। আসলে মাধব তখন পজেসড ছিল, এর পেছনে ছিল বধূসুর। এই ব্যাপারগুলো আবার খানিকটা দূর থেকেই দেখছিল যশোদা। ততক্ষণে সেখানে দুশান্ত চলে এসেছিল। সে গিয়েই বধূসুরের থেকে নিজের ছেলের জানটা ভিক্ষা চায়। এই ব্যাপারগুলো দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল যশোদা, আর সেখান থেকে দৌড়ে চলে যায় বাসুদেবের ঘরে। ওর কাছে গিয়ে অনেক করে কাকুতি-মিনতি করতে থাকে যে ওকে বাঁচানোর জন্য। তখন যশোদাকে নিয়ে বাসুদেব পাড়ি জমায় লন্ডনে। তার পরপরই যশোদা অর্জুনের জন্ম দিয়েছিল। আসলে অর্জুন ছিল মাধবের ছেলে, মানে দুশান্তের নাতি। এজন্যই যশোদা ওদের দুজনকে দূরে দূরে রেখেছিল, কারণ এসব ঝামেলার মধ্যে যেন কোনোভাবেই ওদেরকে পড়তে না হয়। আর ঠিক এ কারণেই আমরা এত সময় ধরে লন্ডনে ছিলাম, তোকে আর মীরাকে সেফ রাখার জন্য। এরপর গুরুদেব বলে, বাসুদেব তোমার বায়োলজিক্যাল ফাদার না হলে কি হবে, তোমাকে সবসময় তিনি নিজের ছেলের চাইতেও বেশি ভালোবাসত। এজন্য উনি হচ্ছে তোমার আসল বাবা। বধূসুর যদি আর একটা বলি পেয়ে যায় তাহলে কিন্তু সে মুক্ত হয়ে যাবে। আসলে এই 11টা বলি নিয়ে নিয়েছিল তোমার দাদু দুশান্ত, কারণ মাধবকে পজেস্ট করেছিল বধূদেব। যদি 12টা বলি সম্পন্ন হয়ে যায় তাহলে মাধবকে সে ছেড়ে দেবে। আর ঠিক এ কারণেই দুশান্ত এই বলিগুলো দিচ্ছিল। তো এর জন্য তোমার বোন মীরার বিয়েটা দিনের বেলাতে দিতে হবে এবং সন্ধ্যা হওয়ার আগেই ওকে গঙ্গার ওপারে নিয়ে গিয়ে রাখতে হবে। তাহলে বধূসুর আর কোনোভাবেই বেরোতে পারবে না। কিন্তু ওরা যে মুহূর্তটা চেঞ্জ করা নিয়ে কথাবার্তা বলছিল, এইগুলো আবার জেনে গিয়েছিল রাহুলের সেই বজ্জাত পণ্ডিতটা। তখন তিনি বলে, যদি ওই সময় বিয়েটা না করানো হয় তাহলে ওদের বিয়ে আর সম্ভব নয়, বড় অনর্থ হয়ে যাবে। কিন্তু এই সব কিছু চিন্তা করে বাসুদেব এই বিয়েটাই ক্যান্সেল করে দিতে চায়। তখন মীরা আবার বেঁকে বসে আর জানায়, যদি রাহুলের সাথে আমার বিয়ে না হয় তাহলে আমি কোনোদিন বিয়েই করব না। এখন কি করবে ওরা কেউই বুঝে উঠতে পারছিল না। সবকিছু দেখে শুনে অর্জুন বলে, ওই পণ্ডিতটা যে টাইমটা ফিক্স করেছে সেই সময়ে আমার বোনের বিয়ে হবে। বধূসুর আসুক নাকি কে আসুক সেটা আমার দেখার বিষয় না, আমার বোনকে আমি কিছুই করতে দেব না। এগুলো বলে বাবাকে ভরসা দেয় অর্জুন। সেদিন রাত্রেবেলাতেই ওখানে ফাংশনটা শুরু হয়। কিছুক্ষণ ফাংশনটা খুব ভালোভাবেই চলছিল। হঠাৎ করেই সেখানে চলে আসে বধূসুর। এতে করে সেখানে থাকা সবাই তো ভয় পেয়ে যায়। তখন অর্জুন তার বোনকে নিয়ে চলে আসে একটা রুমের মধ্যে। তারপর ওর হাতের মধ্যে একটা টর্চ ধরিয়ে দেয় আর বলে যে এই টর্চটা যেন কখনো বন্ধ না হয়। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই পুরো মহলের লাইটগুলো চলে যায়। বধূসুর তখন ওদেরকে খুঁজতেছিল। অনেক খোঁজাখুঁজি করার পরে এক পর্যায়ে বধূসুর পেয়ে যায় ওদেরকে আর হামলা করে বসে ওদের ওপর। অনেকক্ষণ এই ফাইটটা চলে ওদের দুজনের মধ্যে, কেউই যেন কারো সাথে কম নয়। এক পর্যায়ে মীরাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায় বধূসুর। তখন অর্জুনও আবার ওর বোনকে খুঁজতে খুঁজতে জঙ্গলটাতে এসে পৌঁছে। সে এসে এই জঙ্গলটাতে যখন তার বোনকে খুঁজতেছিল তখন একদমই সে রাস্তা খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই সব মৃত নববধূগুলো এসে ওকে রাস্তা দেখিয়ে দিচ্ছিল। ওই মৃত সব দুলহানগুলোর মধ্যে একজন ছিল একদম পুরো প্রিয়ার মতো দেখতে। তখন অর্জুনের আর বুঝতে বাকি থাকে না যে প্রিয়া আসলে মারা গেছে। এতদিন প্রিয়ার হয়তো বা ভূতটাই ওর সাথে ঘুরেছে। তারপর অনেকের সাহায্য নিয়ে অর্জুন এক পর্যায়ে চলে আসে সেই জায়গাটিতে যেখানে ওর বোনের বলি দেওয়ার কথা। সেখানে গিয়ে দুশান্ত এবং তার ছেলে মাধবকে দেখা যায়। আসলে এরা দুজন মিলেই অর্জুনের বোনকে মারতে চাইছিল। এখানে যে অর্জুন এসে পড়েছে এটা দেখে বধূসুন গিয়ে ওকে অ্যাটাক করে বসে। ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ফাইট। অর্জুন ওর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না, কারণ বধূশ্বর ছিল তো একদম দানব। অন্যদিকে দেখা যায় ওই কামরাটা যেখানে আগে পূজাপাঠ করা হতো, সেখানে রেকর্ডের একটা মন্ত্র ছিল। কিছুক্ষণের মধ্যেই ওখানে চলে আসে বাসুদেব এবং গুরুজি। তারা সেই ট্রেপ রেকর্ডারটাকে অন করার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই ট্রেপ রেকর্ডারটা অন হচ্ছিল না। অনেকক্ষণ এভাবে চেষ্টা করার পরে এক পর্যায়ে গিয়ে টেপ রেকর্ডারটা অন করতে সক্ষম হয়। এতে বধূসুরার শক্তি আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু তারপরেও অর্জুন ওর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। বধূসুর ওকে জানে মারতে যাবে, এর জন্য ওকে তুলে নিয়ে একটা ঢিল মারে। অর্জুন গিয়ে পড়ে সেই দেবীর গাছটার কাছে।
সেই গাছের একটা শাখা ভেঙে যায়। তখন সেটা নিয়ে বধূসুরকে অ্যাটাক করে অর্জুন। সাথে সাথেই অনেক জোরে একটা বিদ্যুৎ চমকে এবং সেটা এসে লাগে বধূসুরের গায়ে। অনেক বাজে অবস্থা হয়ে যায় বধূসুরের। এক পর্যায়ে মারাও যায় বধূসুর। এই ব্যাপারটা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় দুশান্ত। সে একটা ছুরি তুলে নেয় এবং অর্জুনের বোন মীরাকে খতম করে দেওয়ার জন্য ওর দিকে আগাতে থাকে। ওর কাছাকাছি প্রায় চলেই গিয়েছিল, ঠিক তখনই সেখানে চলে আসে অর্জুন আর দুশান্তকেই মেরে ফেলে। বধূসুর আর দুশান্ত মারা যাওয়ার পরপরই সেই মন্দিরটা একা একাই ভেঙে যাচ্ছিল। কোনোভাবে অর্জুন অবশ্য তার বোন মীরাকে নিয়ে বেঁচে চলে এসেছিল জঙ্গলটার ভেতরে। তখন মীরা ওর থেকে বিভিন্ন প্রশ্ন জানতে চায়, কিন্তু অর্জুনকে তেমন কিছুই বলে না। সাথে এটাও জানায়, তোর সাথে আজকে যা যা হলো এটা কেউ জিজ্ঞেস করলেই তুই বলবি না। তারপর ওখান থেকে ওরা চলে আসে আবার সেই মহলটাতে। পরদিন সকালবেলাতেই বিদায় দিয়ে দেয় ওর বোনকে। তার পরপরই সেই দুষ্টু পণ্ডিতটার কাছে যায় অর্জুন আর কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আর অনেক হুমকি ধামকিও দিতে থাকে। সাথে বলে, এরকম ঝামেলা যেন আর কারো পরিবারের সাথেই তুই করবি না। যদি এর পরে আমি এরকম কোনো কাহিনী শুনি তাহলে কিন্তু তোর খবর আছে। তার পরপরই অর্জুন খেয়াল করে দেখতে পায় যে ওখানে প্রিয়া এসেছে। তখন ওর কাছে গিয়ে প্রপোজ করে ওকে বিয়ে করার জন্য। কিন্তু অর্জুনকে অবাক করে দিয়ে প্রিয়া বলে, আজকে তো প্রথমবার তোমার সাথে আমার দেখা হচ্ছে, তাহলে আমি তোমাকে কি করে বিয়ে করতে পারি? তখন অর্জুন বলে, কি আবোল তাবোল কথা বলছো তুমি? আমরা না কত ঘোরাঘুরি করেছি একসাথে, আর আমরা একসাথে কত কি করেছি, এখন সবকিছুই তুমি কি অস্বীকার করছো? এগুলো শুনে প্রিয়া বলে ওঠে, ও আচ্ছা, ওইটা আসলে আমার যমজ বোন ছিল। অল্প কিছুদিন আগেই ওর বিয়ে হয়েছিল। ওরা এই গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় বধূসুর ওকে মেরে ফেলেছিল। আর আমার বোনকে খোঁজার জন্য আমি এই গ্রামে এসেছি। এই কথাগুলো শুনে যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না অর্জুন। তারপরে সে তার ক্যামেরাটা চেক করে। দেখতে পায় যখন ওরা দুজনে একসাথে ঘুরতো তখন তো সবকিছুই ক্যামেরাবন্দি করতো অর্জুন, কিন্তু ভিডিওতে এখন শুধুমাত্র সে নিজেই আছে। তখন অর্জুনের আর বুঝতে বাকি থাকে না যে আসলেই সে একটা ভূত ছিল। তখন প্রিয়া ওকে বলে, আমিও বিবাহিত। এতে মনটা একদম ভেঙে চুরচুর হয়ে যায় অর্জুনের। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। ওই চারজন ছেলে জিজ্ঞেস করে, এই মহলটা থেকে কি সবাই ফিরে গিয়েছিল তাদের নিজ নিজ জায়গাতে? তখন সেই লোকটা জানায়, না, অর্জুন সেখানেই থেকে গিয়েছিল, আর তার বাবার জন্য পূজা করত সে। আসলে ওই ছেলেদেরকে যেই কাহিনীগুলো বলছিল সেই ছিল অর্জুন। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।